হঠাৎ করে দেখে আমার ছোট পিসি বাথরুমের বাইরে বসে কাঁদছে। আর ও মাথাটা একদম ভাবে উবু হয়ে বসে রেখেছে যে মাথাটা দেখা যাচ্ছে না। তখন 1টা মতো বাজে। আমার বাবার মনে হচ্ছে যে অন্য কেউ যায় না, ওটা ওটা আমার পিসি না। তো বেরিয়ে দেখে কেউ নেই। সবে চোখটা লেগেছে, আমারও ঘুম আসবে আসবে করছে। 5 মিনিট বাদে আমি দেখি আমার ডান পায়ের পাতার তলায় মাঝখানটাতে কি ঠিক আঙুল দিয়ে চাপতে যেরকম হয় না, যে ভারটা লাগে, ওইরকম ভার লাগছে। বুঝতে পারছি ওখানে কিছু একটা আছে জানলায় দাঁড়িয়ে, যেটা আমার সহ্য হচ্ছে না, আমি খুব ভয় পাচ্ছি। হঠাৎ দেখি মা মুখে আঁচলটা হাফ চাপা দিয়ে কাঁদতে কাঁদতে ছুটে বেরিয়ে আসছে। মুখ ধুচ্ছে, পুরো রক্ত ভর্তি। আর আমার মুখটার দিকে তাকানো যাচ্ছে না, কপালের এখানে ফোলা, তখনই মানে আস্তে আস্তে ফুলছে, মানে লাল হয়েছে কপালের এখানে, চোখের কোলে, ঠোঁটের এখানে পুরো ফালা হয়ে ঠোঁটটা কেটে গেছে। আজকের পডকাস্টটি শুরু করার আগে জানাতে চাইবো যে আজকে যিনি ছিলেন আমাদের সাথে, তার সাথে আমার নিজেরও কিছু অভিজ্ঞতা জড়িয়ে আছে। আজকে উপস্থিত ছিলেন অনির্বাণ দা এবং ওনার কিছু বিক্ষিপ্ত ঘটনা উনি শেয়ার করেছেন আমাদের সাথে। আপনি শুনছেন টেরর FM। আমি অর্পণ আছি আপনাদের সাথে। যারা এই চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনারাও যদি আমাদের সাথে নিজের অভিজ্ঞতা শেয়ার করতে চান তাহলে নিচের ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সরাসরি আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা আপনারা চাইলে নিচে দেওয়া ফেসবুক লিঙ্ক বা ইনস্টাগ্রাম আইডির লিঙ্কে ভিজিট করেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর দেরি করছি না, চলুন শুরু করছি আজকের পডকাস্ট। Tune in and turn up the fear. This is Terror FM. হ্যালো অনির্বাণ দা, কেমন আছেন? হ্যালো, ভালোই আছি। তোমার কি খবর? আমার তো চলে যাচ্ছে। এখন তো বুঝতেই পারছেন, একটু বৃষ্টি বাদলার সময় একটু যেরকম থাকে মানুষ এই মুহূর্তে, তো বৃষ্টি বাদলা শুনলেই কি মনে হয় জানো তো, বাঙালিদের ভূতের গল্প। এক্স্যাক্টলি। খুব ভালো কোনো স্ন্যাক্স দিয়ে ভূতের গল্প। অবশ্যই আপনার সাথে আমার লাস্ট টাইম যখন কথা হয়েছিল সেটা নিয়ে ডিসকাস করেছিলাম যে আমি যতটুকু আপনার সাথে কথা বলে আমি জানতে পেরেছিলাম আপনার লাইফে কিছু এরকম ঘটনা রয়েছে যে ঘটনাগুলো আপনি কারোর সাথে শেয়ার করেননি, মানে যেহেতু এই ভৌতিক বা ভূতের ঘটনা ফট করে মানুষজন বিশ্বাস করতে চায় না, মানে তাচ্ছিল্য ভরে উড়িয়ে দেয়, সেই কারণে আপনি কারোর সাথে শেয়ার করে উঠতে কমফোর্টেবল ছিলেন না আগে কখনো। আপনার সাথে যে লাস্ট টাইম যে কথা হয়েছিল তখন আমি আপনাকে অ্যাপ্রোচ করি এবং আপনি আমাকে জানান যে আপনি ইন্টারেস্টেড হন এই ব্যাপারটা নিয়ে, এই প্ল্যাটফর্মে এসে ঘটনাটা শেয়ার করার ব্যাপারে। আমি লাস্ট টাইম যেটা আমি আপনার কাছ থেকে জানতে পেরেছিলাম যে আপনার জীবনেও কিছু ঘটনা আছে এবং আপনার পরিচিত কারোর কাছে কারোর জীবনেও আপনার এরকম কোনো ঘটনা আছে যে ঘটনাগুলো অনেক বড় রকম ভাবে তাদের জীবনে একটা দাগ কেটে গেছে এবং সেই জিনিসটাতে অনেকটাই এফেক্টেড হয়েছেন ওরা। তো আমি আজকে জানতে বিশ্বাস, লোকে তো বলে ভূতে বিশ্বাস করি না বা ভূতে বিশ্বাস করি। এমন কয়েকটা ঘটনার কথা তোমায় বলবো। কিছু আমার, কিছু অন্য আমার আত্মীয় স্বজনদের, কিছু চেনা লোকের, পরিচিত লোকের, যেগুলো শুনলে তুমি বলবে যে হ্যাঁ, ভূতে বিশ্বাস এইরকম যদি হয় আমার সাথে, এরপর আমি ভূতে বিশ্বাস করবো। আদতে এইরকম ভূত বলে তো কিছু হয় না, যেটা হয় আত্মা। ভূত তো বলে তো ভূত যে যে বস্তুটা, নামেই ডাকো, যে নামেই ডাকো, সে একটা অদেখা কিছু, একটা অবয়ব, একটা অবশ্যই। এটা আমাদের ভয় পাইয়ে দিয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। তো যাই হোক, আর বেকার সময় নষ্ট করব না, একেবারে ডিরেক্টলি আমি ঘটনায় চলে যেতে চাইবো। তো আপনি, আপনার কাছ থেকে জানতে চাইবো যে ডিটেলসে কি কি ঘটনা হয়েছিল আপনি যদি বলেন। আমি তোমাকে প্রথম ঘটনাটা শোনাবো। এটা আমার ছোট পিসির কাছে আমার শোনা, ছোটবেলায়। আচ্ছা। ছোট পিসির কাছে শোনা, মানে ওরা গড়িয়াহাটের কাছাকাছি, গড়িয়াহাট টু দেশপ্রিয় পার্ক এর মাঝে বাঁদিকে একটা বড় রাস্তা, বড় না, একটা গলি গেছে। সেই গলিতে ভাড়া থাকতো ছোটবেলায়, অনেক ছোটবেলায় না, অনেকদিন আগে, অনেকদিন আগে সেখানকার ঘটনা এটা। আচ্ছা। বাড়িটার নাম্বার খুব সম্ভবত 13C না এরকম কি একটা, মানে খুব অদ্ভুত টাইপের নাম্বার। আচ্ছা। তো রিসেন্ট আমি আর পিসি গেছিলাম বাড়িটাকে খুঁজতে, নেই, বাড়িটা ভেঙে ফেলা হয়েছে।
তো তখন ভাড়া বাড়িতে থাকতো পিসিরা, তো ওই বাড়িতে গেছে, ঠিকই আছে, বড় সড়ো দালান টালান সবই ঠিক আছে। এবার কাছাকাছি একদিন রাতে বাথরুমে উঠেছে আমার বাবা। তা আমার বাবা বাথরুমে উঠেছে। মানে ওখানে শিফট করার পর, তাই তো? হ্যাঁ, অবভিয়াসলি শিফট করার পর একদিন রাত্রে বাথরুম সারতে উঠেছে বাবা, হঠাৎ করে দেখে আমার ছোট পিসি বাথরুমের বাইরে বসে কাঁদছে। তো আচ্ছা। বাবা বলছে কাঁদছে, ফার্স্ট অফ অল বাবার বিশ্বাস হয়নি যে কাঁদছে কেন ছোট বোন, যে ও হয়তো ঘুম আসছে না বলে কাঁদছে বা এরকম কিছু। আর ও মাথাটা একদম ভাবে উবু হয়ে বসে রেখেছে যে মাথাটা দেখা যাচ্ছে না, ঠিক আছে, হাতের মধ্যে ঢাকা রয়েছে। উবু হয়ে যেমন বসে না, ভি হয়ে হুম। যেরকম বসে সেই রকম আর কি। তো মাথাটা দেখা যাচ্ছে না, এবং ওই বয়সের কোনো মেয়ে বলতে আমার ছোট পিসি, বড় পিসি তখন বিয়ে হয়ে গেছে, ছোট পিসি। তো তখন বাবা জাস্ট ক্যাজুয়ালি ঘুম চোখে বলেছে যা গিয়ে ঘরে গিয়ে শো, এখানে কি করছিস। এবং তখন ঠান্ডা শীতকাল, ঠিক আছে, এবং সে একটা খুব সাধারণ পাতলা জামা পরে রয়েছে, মানে গরম কিছু নেই গায়ে। তো যাই হোক, বাবা যাওয়ার সময় বাথরুমে খেয়াল করেনি, মাঝরাত্রে তখন, ঠিক আছে, এটা বলিনি যে তখন 1টা মতো বাজে, মানে বাথরুম সেরে তো আমরা যে শুই, তারপরে আবার যখন বাথরুম পায় তখন সেই সময়টা তখন, ঠিক আছে। 1 মিনিট ইন্টারাপ্ট করছি। এই ঘটনাটা মোটামুটি শিফট করার কতদিন পরকার ঘটনা, মানে? শিফট করার মোটামুটি ধরো 6 মাসের বাদে। 6 মাস বাদে? আচ্ছা, ঠিক আছে। 6 মাস বাদের ঘটনা। এবার তো বাবা বাথরুম সেরেছে, বাথরুম সারতে সারতে বাবার হঠাৎ মনে পড়েছে যে এখন বাপি, মানে আমার পিসির ডাক নাম বাপি, যে এখন বাপি বসে বসে কাঁদবেই বা কেন, ওখানে বসেই বা থাকবে কেন কোনো সোয়েটার না পরে, কি ব্যাপার, মানে এরকম তো, মানে পাগল নয় তো আমার বোন। তো একটু খটকা লেগেছে মনে। আর কোনো একটা কারণের সাথে সাথে খুব ভয় পেয়েছে, যে কি কারণটা আমি বলছি তোমায় পরে। তো খুব ভয় পেয়েছে যে কারোর একটা যেন আসার কথা ছিল, এরকম একটা আমার মনে হচ্ছে যে আমার বাবার মনে হচ্ছে যে অন্য কেউ যেন, ওটা ওটা আমার পিসি না। তো বেরিয়ে দেখে কেউ নেই। আর অ্যাজ ইউজুয়াল পিসির আর ঠাকুমার ঘরের দরজা বন্ধ। বেরিয়ে দেখে কেউ নেই? না, বা ওই জায়গাটাতে কেউ নেই। অ্যাজ ইউজুয়াল আচ্ছা। আমার ঠাকুমার আর পিসির ঘরের দরজা বন্ধ, তারা নিজেরা ঘুমোচ্ছে। এবং দরজা খুললে ওই ক্যাঁচ কোচ আওয়াজ হতো, পুরোনো বাড়ি তো, মানে দরজা খুলে যদি পিসি ঢুকে যেত তাহলে বাবুন আওয়াজ পেত, আমার বাবা আওয়াজ পেত। কোনো আওয়াজও পাইনি যে পিসি ঢুকেছে, তার কোনো প্রমাণও পাইনি। তখন তো বাবার হয়ে গেছে, কোন রকমে ঠাকুরের নাম করতে করতে সে শুয়ে পড়েছে। তারপরে আমি পিসির কাছে শুনি মিঠু বলে একটি মেয়ে ছিল পাশের বাড়ি। এবার মিঠু মাথাটা একটু অলরেডি খারাপ ছিল, এবং মানে ওরা ধরেই নিয়েছিল আমার বাবা বিবাহিত নয়, তখন তো বাবার অলরেডি বিয়ে হয়ে গেছে। তখন তো ধরেই নিয়েছিল বাবা বিবাহিত নয়, কোনো কারণে হয়তো বাবার সাথে সম্বন্ধ করবার চেষ্টা করেছিল, কিন্তু পরে দেখে যখন বাবা বিবাহের পিছিয়ে আসে ওরা, তো সেইটা হয়তো মিঠু জানতে পেরেছিল, মিঠুর মনে ধাক্কা লেগেছিল, কোনো একটা খারাপ লেগেছিল কিছু। এবং মিঠু যেহেতু ওরকম পাগলাটে টাইপের ছিল, মিঠু খুব ওই 6 মাসের মধ্যে খুব শর্ট পিরিয়ডের মধ্যেই মানে খুব কান্নাকাটি করতো। তারপর কিভাবে জানি সুইসাইড করেছিল, কিভাবে আমি ঠিক জানি না। আচ্ছা, মানে ওইখানে শিফট করার পর, মানে নতুন বাড়িতে শিফট করার পর এই 6 মাসে কোন রকম কিছু ফিল করতে পারেননি বা কেউই ওই না, বাড়িতে? 6 মাসে একদম তো কিছুই ছিল না, তখন একটু জমজমাটি নতুন করে শিফট করেছে। তখন তো মানে খুবই আনন্দিত ছিল। ওইটা হঠাৎ করে একটা রাত্রের ঘটনা। মানে ঘটনাটা ঘটে পাশের বাড়িতে যে মিঠু থাকতো, সেই মারা মেয়েটা যাওয়ার, সুইসাইড করার পর? হ্যাঁ, তো তারপর ধরো 1 মাস বাদে। আচ্ছা, তারপর কি হলো? তারপরে তো এই ঘটনা তখনকার মতো ধামাচাপা হয়ে গেল। তারপর এরপরে যা এইটা তো সবে শুরু হলো, এরপর শোনো কি হলো। এরপর এতগুলো বিক্ষিপ্ত ঘটনা একসাথে জুড়লে মানে অনেকটা ইয়ে পাওয়া যাবে। ওই বাড়িটা খুব বদনাম ছিল।
কিরকম? বদনাম ছিল ইন দি সেন্স খুব একটা কেউ টিকতো না, মানে ওই বাড়িতে টিকতো না ইন দি সেন্স কিছু একটা দেখতে পেতো, আর আমার বাবারা বিশ্বাস করতো না ওরকম কিছু। তো থেকে পেয়ে গেছে তো ভালো জায়গায় বাড়ি, চলে গেছে। তখন তার ফ্ল্যাট কেনার চল ছিল না, তখন লোকে ভাড়া বাড়িতেই থাকতো। যাই হোক আচ্ছা, যাই হোক তখন এইটা হলো 1 নম্বর ঘটনা। তারপর 2 নম্বর ঘটনা হলো তখন আমার মা প্রেগনেন্ট উইথ মাই সিস্টার। আমার বোন তখন মায়ের পেটে, প্রথম সন্তান। ওই বোন বাড়িতে মানে দিদি। থাকাকালীনই কি এটা? হ্যাঁ, ওই বাড়িতে থাকাকালীন। আচ্ছা, তখন আমার দিদি মার গর্ভে এসছে ধরো 3-4 মাস, ঠিক আছে। এবার 3-4 মাসের মধ্যে এবার কাকার আবার বিয়ে হবে, ঠিক আছে। কাকার বিয়ে হবে, অবভিয়াসলি বাবাকে বড় দাদা হিসেবে অনেক কিছু দায়িত্ব নিতে হবে। সিম্পল যেগুলো আমাদের বাঙালি বাড়িতে থাকে, যে বাড়ি বাড়ি গিয়ে নেমন্তন্ন করা। হুম, তো প্রথম নিমন্ত্রণ করতে গেছে, সব বাড়ির সকলে মোটামুটি গেছে। তো যেটুকু এসে দেখছি মার ঘরে যে বাল্বটা, আলোটা, সেটা কে যেন খুলে রেখে দিয়েছে, বা ঠিক মেঝেতে ঠিক খুলে রেখে আলো জ্বালাচ্ছে, জ্বলছে না, মার ঘরেরটাই জ্বলছে না। তখন থেকে বাল্বটাকে খুলে রেখে দিয়েছে। ওটা পড়ে ভাঙা বা পড়ে যাওয়া নয়, ওটা খুলে রাখাই। তো আর মার সাথে সাথে গায়ে কাঁটা দিয়ে উঠেছে, ওই নিছুর কথাটা মনে পড়ে গেছে। যাই হোক, এইটার সেদিনে ফিরে এলো, ফিরে আসার পরের ঘটনা। আচ্ছা, তারপর সেদিনই রাত্রে খুব ভয় পেয়েছে মা। রাত্রে খুব ভয় পেয়ে মা বাথরুম সারতে যাচ্ছে। এদিকে আমার দাদু ছিল ব্লাইন্ড মানে হয়ে গেছিল ব্লাইন্ড হঠাৎ করে, মানে নার্ভ শুকিয়ে গেছিল। আচ্ছা, তো মোটামুটি ধরো 20 বছর ধরে ওরকম পড়ে আছে দাদু, নার্ভ শুকিয়ে গেছে, ঘরে পড়ে থাকে, চোখে দেখতে পায় না। তো দাদু তখন, আমি শুনেছি দাদুর নাকি পাওয়ার ছিল, দাদু could sense a lot of things, lot of uncanny bizarre things, মানে অনেক অলৌকিক জিনিস বুঝতে পারতো, অনেক আত্মার সাথে নাকি বুঝতে পারতো কোনো আত্মা এলে। এবং আচ্ছা। এমন দেখা গেছে ঠাকুমা ঘরে ঢুকেছে, দাদু তখন কারোর সাথে কথা বলছে, হয়তো কথা বলছে না, কারোর সাথে কমিউনিকেট করছে। এবং মানে দাদু অনেক কিছু ও, ঠিক বলে দিত আগে, আর যেটা পরে ঘটবে এরকম হয়তো কিছু বলে দিত। মানে এটার মধ্যে কোনো গন্ডগোল ছিল, এটা জল মেশানো নয় কোনো, এটা আমার শোনা, এবং এটা আমি পরপর ঘটনাগুলো সাজালে বোঝা যাবে এটা খুব একটা অবিশ্বাসযোগ্য কিছু না। তো অনেকজনের কাছেই শোনা যায় যে আগেকার দিনে মানুষজন হয় তুকতাক বা টোটকা ফোটকা আগে থেকেই জানতো, তো ওনাদের এসব বিষয়ে কিছু না কিছু চর্চা ওনাদের থাকতোই ছোটবেলা থেকে, বা ওদের পারিপার্শ্বিক হুম, গতভাবে ওরা মানে ওনারা শিখে নিতেন এইসব জিনিসগুলোকে বা রপ্ত করে এগুলো নিতেন। এগুলো কিছু শেখেনি দাদু, কিন্তু দাদুর হঠাৎ করে চোখটা যাওয়ার পর সিক্স সেন্সটা কাজ করতে শুরু করেছিল। আচ্ছা, তো দাদু খুব ভালো আত্মা ছিল, খুব ভালো মানুষ ছিল। তো এইটা হলো ঘটনা। তো তারপর সেদিন মা সেদিনই রাত্রে, যেদিন বাল্ব খুলে রেখেছে কেউ একটা, সেদিন রাত্রেই মা বাথরুমে যাবে। সেই একটার সময়, তো একটার সময় বাথরুমের ঘরের দরজাটা খুলেই দেখে দাদু দাঁড়িয়ে। তো দাদু বলছে, তুমি গিয়ে শুয়ে পড়ো। আমার মায়ের নাম মঞ্জু। বলছে, তুমি গিয়ে শুয়ে পড়ো, আমি দাঁড়িয়ে আছি। তো মা, আমি দাঁড়িয়ে আছি, বাথরুম সেরে গিয়ে শুয়ে পড়ো। মা বাথরুম সারলো, তারপর গিয়ে শুয়ে পড়লো। দরজা বন্ধ করে শুয়ে পড়লো, দাদু চলে গেল। পরে দাদু বলেছিল, দাদুর এক কি বলে, ভাইয়েরা ভাই নাকি, যাই হোক, আমার বাবার এক মেসোমশাই রিসেন্টলি মারা যান, ঠিক আছে। আচ্ছা, এবার বাবার মেসোমশাই মারা যান রিসেন্টলি, এবং সেই ভদ্রলোক খুব একটা ভালো ছিলেন না। এবং মরবার পরেও মানে খুব, মানে দাদু খুব বিরক্ত হতো যে, খুব মানে ভালো কথা কোনোদিন দাদুকে বলতে শুনিনি। দাদু যেমন কারোর সম্বন্ধে খারাপ কথা বলেনি, কিন্তু ওই একটা লোকের সম্বন্ধে দাদুকে কোনো ভালো কথা বলতে শুনিনি। মানে আমরা পরে তো শুনেছি গল্প, দাদু কখনো ওনাকে ভালো কথা বলতো না।
মানে কোনো কারণও ছিল না খারাপ কথা বলবার। লোকটা যে দাদুর খুব ক্ষতি করেছিল তাও নয়, কিন্তু লোকটার কোনো গন্ডগোল নিশ্চয়ই ছিল। লোকটা মানে বেসিক বদমাইশ হয় না মানুষ, এরকম কিছু ছিল। যাই হোক, এবং মরে মরে যাওয়ার পর উপদ্রব যাকে বলে সেই তৈরি হয়। এবং মানে দাদুকে কিরকম? নাকি উপদ্রব বলছি, দাদুকে নাকি সেদিনে শাসিয়ে গেছে ঘরে যে আমি মঞ্জুর কাছে যাচ্ছি, ওকে আমি ফেলে দেবো, ওর ওই বেবিটার ইস্যুটাকে নষ্ট করে দেবো। ঠিক আছে, সেই জন্য দাদু এসে দাঁড়িয়েছিল। মানে আপনার মায়ের যে মানে পেটে যে বাচ্চা আছে সেই বাচ্চাটাকে নষ্ট করে দেবে? হ্যাঁ, আমার দিদিকে মানে অ্যাবর্শন করিয়ে দেবে ওর মাকে ফেলে দিয়ে, এরকম একটা ইচ্ছে ছিল তার নাকি। আচ্ছা। পরের দিন এটা বলেছে। তো তারপর দাদু ডিসক্লোজ করেছে এটা তার পরের দিন। তো ঠিক আছে, দিনের আলোয় তো ভয় করে না, আমাদের সকলেই জানি। রাত্রির বেলা একটু গা ছমছম তো করেই। তো সেদিন রাত্রে আবার মার যথারীতি সেই 1টার সময় ঘুম ভেঙেছে। এবার 1টার সময় ঘুম ভেঙে মা দেখছে একটা লোক খালি গায়ে, তার চেহারাটা খুব সুন্দর, মাস্কুলার চেহারা, খালি গায়ে ঘরের এদিক থেকে ওদিক চলে যাচ্ছে। তারপর মিলিয়ে গেল, আর কিছু দেখেনি। এবং ওই সেম চেহারা কিন্তু ওই মেসমশাইয়ের ছিল, আমার বাবার মেসমশাইয়ের ওই সেম চেহারা ছিল। তখন তো মাকে বিয়ের পর ঘুরতে হয় আমাদের বাঙালি পরিবারকে, যে ফ্যামিলিতে যেতে হয় আলাদা করে, যে থ্যাঙ্কস তোমরা আমাদের বিয়েতে এসেছিলে, এরকম একটা গ্র্যাটিটিউডের জানাতে, রিটার্ন দিতে। তো সেইটাতে করতে গিয়ে মা যখন দেখেছিল ওই মানে যে ধাঁচের চেহারা এবং দেখেছিল ওই সেম ধাঁচের চোখ, সাথে সাথে মা বাবাকে ডেকেছে ঘুম থেকে। তো তখন দেখে ঘরে আলোটা দেখে কেউ নেই। মানে সেদিন দরজা খুলে শুয়েছিল মা, কারণ দরজা বন্ধ করলে আরো ভয় করে। দাদুর ঘরটা হয়তো দেখা যেত ওখান থেকে, সেই জন্য। তো দাদু বাস প্রোটেক্টর, মানে প্রোটেক্ট করতেন উনি অনেক ব্যাপারে। দাদু খুব সেন্স করতে পারতেন হঠাৎ করে, মানে হঠাৎ করে খারাপ গন্ধ ভালো গন্ধ এগুলো নাকি ভালো আত্মা খারাপ আত্মা এলে হয়। এটা আচ্ছা। আমার দাদু বলেছে। তো এরপর আমি দেখেছি মানে খারাপ গন্ধ ভালো গন্ধটা ভীষণ ম্যাটার করে। যদি নেহাত সামনে কিছু না জ্বালানো হয় বা কোনো নর্দমা না থাকে, এগুলো কিন্তু ম্যাটার করে। সেম জায়গায় যেখানে কোনো গন্ধ নেই, স্মেল নেই, সেখানে হঠাৎ করে ভালো গন্ধ, হঠাৎ করে খারাপ গন্ধ, এগুলো কিন্তু ম্যাটার করে, আমি দেখেছি করে। হুম। আচ্ছা, এইবার ও আরেকটা কথা বলি অর্পণ, আমার মা যে মেসমশাইকে দেখেছিলেন, তার আগে না খুটখাট আওয়াজ পাচ্ছিল ঘরে, চোখ বন্ধ করে চোখ বুজিয়ে খুটখাট আওয়াজ পাচ্ছে। ঘুমটা ভেঙে যায় বলে না, কেউ যেটা নাড়িয়ে আমাদের ভেঙে দেয়, কেউ হ্যাঁ। গায়ে হাত দিয়ে, হ্যাঁ। ঠিক সেই রকম একটা ফিলিং মার এসেছিল, কেউ যেন গায়ে হাত দিয়ে নাড়িয়ে ভেঙে দিচ্ছে। বাথরুমও পাইনি মার, সুতরাং কেন যে ঘুমটা ভেঙেছিল ওটা দেখবার জন্যই ঘুমটা ভেঙেছিল কিনা জানি না। এইটা হলো ব্যাপার। এবার অর্পণ, তোমাকে আমি আরো কয়েকটা ঘটনা বলবো যেগুলো আমার নিজের লাইফে, নিজের জীবনের। আচ্ছা। আচ্ছা, ঘটনাতে যাওয়ার আগে আমি একটা কথা জানতে চাইবো যে ওই বাড়িতে ফাইনালি যারা ছিলেন তারা কি মানে ওখান থেকে মুভ করে যান, না ওই বাড়িতেই কন্টিনিউয়াসলি হ্যাঁ, থাকে? ওখানে এরকম উপদ্রবের মধ্যে কি করে থাকবে? দেখো, এমনি লাইফে এইগুলো যথেষ্ট ভয়ানক ঘটনা। সিনেমাতে আমরা অতিরঞ্জিত বুঝতে দেখি পারছি। যে, কিন্তু এমনি লাইফে ওইগুলো মুভ করবার জন্য যথেষ্ট ঘটনা, তো শিফট করে যায় ওরা অন্য বাড়িতে। আচ্ছা, তো এবার আমি ঠিক তোমাকে আছে। আমার কয়েকটা ঘটনা বলবো হুম। যেগুলো তুমি বুঝতে পারবে যে মানে সবসময় যে ভুতুড়ে বাড়ি হতে হবে তা কিন্তু নয়। ভুতুড়ে পরিবেশ হওয়ার জন্য হয়তো একটা সেকেন্ড বা এক মুহূর্ত লাগে, যে জায়গাটাতে তুমি আছো খুব শান্তিতে, সেখানেও হয়তো কিছু তুমি হঠাৎ করে হয়ে যেতে পারো। ঠিক আছে, তো নেসেসারিলি যে ভূতের বাড়ি হতে হবে সেটা হন্টেড হতে হবে। যেরকম ধরো, আমি আমার এটা বলছি, খুব ছোটবেলাকার কথা না, এটা হলো আমি তখন ক্লাস 6-এ পড়ি। আচ্ছা। তো আমার দিদি ক্লাস 8-এ পড়ে, চুয়া দিদি মানে আমার বড় পিসির মেয়ে ক্লাস 9-এ পড়ে। তো আমরা আচ্ছা। আমরা একটা দোতলায় তখন সবে শিফট করেছি আমরা, কসবাতে বাড়ি করেছে বাবা, দোতলাতে শিফট করেছি। ছোট পিসির বিয়ে হয়ে গেছে, এবং বড় পিসি ছোট পিসি দুজনেই খুব ক্লোজ আমাদের সাথে বরাবর।
মানে বড় পিসির মেয়ে টুয়া দিদি, সে শুক্রবার করে আমাদের বাড়ি চলে আসতো স্কুল শেষ হলেই, যেত আবার রোববার রাত্রে, এবং বড় পিপিরা চলে আসতো মোটামুটি শনিবার অফিস করে চলে আসতো। ঠিক আছে, হুম তাই তো শোয়ার অ্যারেঞ্জমেন্টটা এরকম হতো, বাবা মা একটা ঘরে, আর আরেকটা ঘরে দুখানা খাট ছিল, আরেকটা ঘরে যে ঘরে আমরা শুতাম দুখানা খাট ছিল বড় বড়, একটাতে আমি আর ঠাকুমা, একটাতে দিদি আর টুয়া দিদি, এরকম অ্যারেঞ্জমেন্টটা হতো শোয়ার। আচ্ছা তো আমরা মোটামুটি মানে মিনিমাম তো রাতে 1টা 1:30 পর্যন্ত গল্প করতাম, তারপর শুতে যেতাম। খুব পাকা টাইপের বাচ্চা ছিলাম। তো খুব মজা হতো যে তখন তো এখনকার মতো লাইফ স্টাইলটা হয়নি, তখন অন্যরকম লাইফস্টাইল। তো খুব মজার জীবন ছিল। যাই হোক, তখন একদিন আমরা খুব ড্রাকুলা আমাদের দারুণ লাগতো। ড্রাকুলা ওয়াজ লাইক কি বলবো তোমায়, লেগেসি যদি লেজেন্ড। হ্যাঁ লেজেন্ড তো ভালো লোকদের বলে, ড্রাকুলার বাজ লাইক এক্সট্যাসি, মানে ওইটা ওইতে ভয় পেয়ে আমরা আনন্দ পেতাম। এমনিতেই তো বাঙালিরা ভয় পেয়ে আনন্দ পায়, কিন্তু হুম বারবার ড্রাকুলার গল্প পড়ে, তো ড্রাকুলার গল্প আমরা বারবার পড়তাম। বাংলাতে ছিল আমার অনুবাদ, ইংরেজিতে ছিল, অ্যাব্রিজড দুটো ভার্সনই ছিল। তো তখন ড্রাকুলার সিনেমা হলে আমরা মানে ছুটে আগে দেখতে যেতাম টিভিতে, এমন একটা সময় ছিল। ড্রাকুলা তখন আমাদের কাছে ফার্স্ট ভূতের গল্প, যেটা অতখানি ভয়ঙ্কর। আচ্ছা তো মার্কিউরোক্রম রাখা ছিল, তো আমরা সব খেলছি, আমি ভূত, মার্কিউরোক্রোম মানে আমি লাল শ্রোতা ওষুধ। হ্যাঁ, আমি এটাই শ্রোতা বন্ধুদেরকে বলতে যাচ্ছিলাম যে অনেকে হয়তো বুঝবেন না, এখনকার দিনে তো এক্স্যাক্ট, মার্কিউরোক্রোমের চলটা অনেকটাই চলে গেছে। তো ছোটবেলায় এক রকমের ওষুধ পাওয়া যেত যেটা লাল ওষুধ, যেটা লাল রঙের, কেটে গেলে দিত, হ্যাঁ কেটে গেলে একদম। মোটামুটি কম কেটে গেলে দিত, সেই লাল ওষুধ রাখা ছিল। আচ্ছা বাচ্চাদের বরাবর এক্সট্যাসি থাকে, ওটা লাল রঙের ওষুধ, খুব মজা লাগে। এবং আমি তখন ওই মার্কিউরোক্রমের শীষটা নিয়ে আমরা সকলে খেলছি আয়নার সামনে দাঁড়িয়ে, যে আমি ভূত, এই দেখ চোখটা এরকম করছি, অমনি করছি। সেদিনই আমার ড্রাকুলার সিনেমাটা আমরা দেখেছি। আর আমাদের আচ্ছা বেশ দিদি খুব জমাটি করে গল্পগুলো বলতে পারতো, সামারাইজ করে পুরো ফিল্মটাকে সিন টু সিন খুব সুন্দর মানে ভিজুয়ালাইজ করতে পারবে তুমি যদি আমার দিদির কাছে গল্প শোনো। তো আমরা হুম সেই সিনেমাটা দেখেছি, তারপর দিদিও বলছে, দিদি আরেকটা কোন ব্রাদারের গল্প বলছে, এইসব বলেছে। তখন মানে পুরোপুরি আমাদের গায়ে কাঁটা দেওয়া অবস্থা, ক্লাস 6 এর বাচ্চা আমি, ক্লাস 8 9 ঠিক আছে, কতই গান পড়ো। আর তখনকার দিনে মানে বাচ্চারা কি বলবো মানে এইসব নিয়ে ইনভলভ থাকতো খুব। এখন মোবাইল ফোনটা তো হয়নি, যাই হোক। তো রাত আয়নার সামনে দাঁড়িয়ে আমি খেলছি, ওরাও খেলছে, আমি খেলছি, ওই মাইক্রোফোন ফোন দিয়ে গড়িয়ে পড়ছে যে আমি ড্রাকুলা। তো তো ওরা খুব ভয় পেয়েছে, তারপর আবার হাসছে খুব, তখন ধুয়ে ফেলেছি, মুছে ফেলেছি, তারপর যে যা শুয়ে পড়েছে। শীতকাল ছিল সেদিনও, সেই তখনও শীতকাল হয়ে আছে আমার। এবার আমাদের বেশ বড় বড় লেক ছিল, ইন্ডিভিজুয়াল লেক ছিল, মানে একটা চুয়া দিদির একটা, আমার একটা, দিদির একটা, ঠাকুমার একটা, লেপ গায়ে দিয়ে আমরা শুতাম। লেপগুলো খুব কমফোর্টেবল ছিল, বেশ ভারী টাইপের। তো হুম লেপ লেপ গায়ে দিয়ে শুয়েছি, জাস্ট 5 মিনিট বাদে ওরা বোধহয় সবের চোখটা লেগেছে, আমারও ঘুম আসবে আসবে করছে। 5 মিনিট বাদে আমি দেখি আমার ডান পায়ের পাতার তলায় মাঝখানটাতে কি ঠিক আঙুল দিয়ে চাপতে যেরকম হয় না, যে হুম ভারটা লাগে, ওইরকম ভার লাগছে। এবার হুম সাংঘাতিক, আমি সাথে সাথে পুরো হিম হয়ে গেছি, আমি সাংঘাতিক ভূতে ভয় পেতাম, কিন্তু ওইগুলো করতাম, ওই ভূত সাহায্য গুলো করে মজা করতাম। সাথে সাথে আমি সাংঘাতিক ভয় পেয়ে গেছি, এবং আমার যে চেঁচাবো সেই ক্ষমতাটা আমার নেই, যেন আমি প্যারালাইজ হয়ে গেছি পুরো। তো ওইটা জাস্ট মানে কয়েক সেকেন্ড, 3 4 মুহূর্ত রইলো, তারপর চলে গেল ভাতটা। তো 1 মিনিটের মধ্যে আমি চেঁচিয়ে মেঁচিয়ে উঠেছি, মাম্মাম মাম্মাম, মাম্মা ঠাকুমাকে মাম্মাম বলে ডাকতাম, মাম্মাম মাম্মাম দেখো আমার লেপে সাপ ঢুকেছে। সাপকে আমি খুব ভয় পাই, আচ্ছা আমরা সকলেই পাই, বেশিরভাগ মানুষই পাই। তো আমার সেই ভয়টা পেয়ে সাপ ঢুকেছে। তারপর যে বললাম না সাপ ঢুকেছে, তখন সব
অবভিয়াসলি খুলে দেখা হবে লেপ চেপ সরিয়ে, দেখে দেখে মানে আমার চারজনেরই মুখটা না ওই ছাইয়ের মতো সাদা হয়ে গেল। অদ্ভুত একটা ফিলিং। কিন্তু শুয়েও পড়লাম, সকলে ঘুমিয়ে পড়লাম, সব ঠিকঠাকই হয়ে গেল। মানে সেই সময় তুমি শেয়ার করেছিলে যে ঘটনাটা কি ঘটেছিল তোমার সাথে? একদম ভীষণ ভয় পেয়েছিলাম, কিন্তু তারপরে কোনোদিন এরকম ঘটনা হয়নি। এছাড়া আমি ভূত সাজতেও যাইনি কোনোদিন আর কি। আর এরকম কোনো ফিলিং পেয়েছিলে সেদিনকের পর ওই ঘরে বা হ্যাঁ, ওই ঘরে না, ওই বাড়িতেই পেয়েছি। কিরকম? আমার বাবা মারা গেছে 21 জুলাই 1995। ঠিক আছে, এবার সেদিন সকাল থেকে দিদি আর মা হসপিটালে, উডল্যান্ডস ছিল বাবা, সেকেন্ড বার হার্ট অ্যাটাক। আচ্ছা। তো আমি আর ঠাকুমা বাড়িতে, তখন দুই পিসির বিয়ে হয়ে গেছে, আমি আর ঠাকুমা বাড়িতে, সামনের ঘরটাতে একতলা, ঠাকুমা শুয়ে বই পড়ছে, আমিও শুয়ে শুয়ে একটা বই পড়ছি, পাগলা সাহেবের কবর, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, এখনো মনে আছে, খুব ফেভারিট বই আমার। তো ওই বইটি পড়ছি। ও দুপুরবেলা দিদি এসে বলল যে ওরা এখন ফিরবে না, বাবার অবস্থা খুব খারাপ, আজ এখন ফিরবে না, কালকে মানে তার পরের দিন বাইপাস সার্জারি হবে বাবার, সেই জন্য আজকে ওরা ফিরবে না, দুপুরে খাবে না, সরি দুপুরে খেতে ফিরবে না, রাত্রিবেলা ফিরে আসবে। তো আচ্ছা। ঠাকুমা শুনে খুব দুঃখী হয়ে গেল, আমরা খুব মোরল রয়েছি, আমরা দুপুরে কিছু খাইনি, খুবই আমরা দুঃখে দুঃখে রয়েছি। ঠিক দেখি 7:05 নাগাদ আমাদের সামনের জানলাটা হলো রাস্তার দিকে সাইড করে, মানে অত কাছে রাস্তা, ওখানে তুমি মানে, এবং 7:05 নাগাদ কসবার মতো জায়গা, ওটা কসবায় বাড়ি, যা আমাদের বাবা বানিয়েছিল, তো কসবার মতো জায়গায় 7:05 সময় প্যাং প্যাং করে ওখানে বাড়িগঞ্জ স্টেশন, রিক্সা চলছে, হর্ন দিয়ে প্যাক প্যাক করে গাড়ি চলছে, লোকজনের হইহট্টগোল, ওখানে কেউ ভুলেও ভয় পাবে না, আমার মতো ভীতু মানুষও ভয় পাবে না। কিন্তু আমি 7:05 সময় আমার সাংঘাতিক গায়ে কাটা দিয়ে উঠলো হঠাৎ করে। আমি বুঝতে পারছি ওখানে কিছু একটা আছে জানলায় দাঁড়িয়ে, যেটা আমার সহ্য হচ্ছে না, আমি খুব ভয় পাচ্ছি। এবং আমি যে উঠে গিয়ে জানলাটা বন্ধ করব, আমি আবার করে সেই প্যারাডাইস মতো, আমি উঠে যাওয়ার শক্তি নেই। একলা মানে কতটুকু খাটের থেকে হয়তো 2 হাত দূরে জানলাটা, যে জানলাটার আমি কথা বলছি। তো তখন আমি মাম্মামকে বললাম, মাম্মা এসে জানলাটা বন্ধ করো। মাম্মা আমার সাথে সাথে ওই 4 পা এলো, এসে আমি জানলাটা বন্ধ করলাম, করে আমরা শুলাম, মানে শুয়ে শুয়ে আবার বই পড়ছি দুজনে। তো ঠিক 7:30 নাগাদ আমাদের গাড়িটা এলো, আমাদের গাড়ির একটা হর্নের টিপিক্যাল আওয়াজ আছে, যেটা মোটামুটি বোঝা যায়, অ্যাম্বাসাডার ছিল তো তখন, মোটামুটি বোঝা যেত আমাদের গাড়িটি আসছে, এবং খুব জোরেই হর্ন দিয়ে আসছে, খুব জোরে হর্ন দিয়ে ঢুকে গেল গ্যারেজে আমাদের, এবং কাঁদতে কাঁদতে মা, দিদি, ছোট ভাইমা, বড়, 4 জন নামছে। তারপর শুনলাম যে বাবা চলে গেছে। তো তখন আমি বললাম যে, একটু বাদে বললাম যে, আমি তো মামামকে বললাম, আমি তো জানি যে বাবু দেখা করতে এসেছিল 7:05। তো তখন ঠাকুমা কাঁদতে কাঁদতেই বলছে যে, কেন রে, আমার ছেলেটা দেখা করতে এসেছিল, আমার সাথে তাড়িয়ে দিলি। আমি তখন বলছি, আমি তো বুঝতে পারিনি গো, আমি তো বুঝতে পারিনি। এইটা মানে খুব অদ্ভুত ব্যাপার, ভূত যে সবসময় ক্ষতি করবার জন্য আসে তা না, ভূত অনেক সময় জানান দেওয়ার জন্য আসে যে আমি চললাম, দেখতে আসে। ভূত বলবো না, বাবার ভূত, এটা খুব শুনতে খারাপ লাগছে, মানে আত্মা যদি বলো, সোল যদি বলো, তো সেই সবসময় যে ক্ষতি করতে তোমার ঘাড় মটকাতে আসবে তা নয়, জানান দিতে আসে যে চললাম, আমি আছি, দেখতে আসে প্রিয়জনদের। এটা আমি দেখছি, মানে আমার মোটামুটি মারা যাওয়ার পরে অস্তিত্ব টের পাওয়া যায়, আমাদের বাঙালি বাড়ির তো ভীষণ ভীষণ পাওয়া যায়, মানে সকলের কাছেই শুনবে তুমি, বাঙালিরা ভয় পেতে ভালোবাসে, ভূতের গল্প ভালোবাসে, ভূতে বিশ্বাস করে, এবং তারা যদি কিছু বিশ্বাস করো না তুমি, মানে সেটাকে ইয়ে বলে কাটিয়ে দেবে না, সেটাকে তুমি। আমার রিসেন্টলি একটা কথা বলতে চাইবো। রিসেন্টলি আমার নিজেরও মা মারা গেছে। তো ওনার যখন মানে কাজ হওয়ার আগে, এই ধরো মানে যেদিনকে
ওনার দাহ কর্ম শেষ করে আসার পর ওই যে কাজ না হওয়া পর্যন্ত যে পিরিয়ডটা থাকে ওই পিরিয়ড ডিউরেশনের মধ্যে আমি নিজেও অনেক কিছু মানে ওনার অস্তিত্ব আমি নিজের চারপাশে ফিল করেছিলাম, সেটা একমাত্র যে মানে এই সিচুয়েশনের থ্রু দিয়ে যায় মেবি সেই হয়তো হ্যাঁ, বুঝতে পারে বা তার ফ্যামিলি হয়তো বুঝতে পারে, সেটা বাকি আর তখন কেউ খুব বুঝতে পারবে না। সাবধানে থাকতে বলে, খুব সাবধানে থাকতে বলে, কারণ ওই 13 দিন না, একটা গলায় চাবি পড়েছিলে তুমি? হ্যাঁ, ওই দিয়েছিল। চাবিটা লোহারের চিপে থাকলে অন্য হাতটা ঘেঁষতে পারে না, কারণ তোমার বাবা মায়ের সাপোর্টটা চলে যায় মাথার উপর থেকে, তখন অন্য হাতটা ক্ষতি করতে আসে, এটা বিলিভ করা হয় আমাদের। আচ্ছা। আচ্ছা, ওই সেম বাড়িতে, এবার তোমাকে অর্পণ আরেকটা ঘটনা বলি, ওই একই বাড়িতে আম, একটা ঘটনা ঘটে। আমাদের প্রতি কালী পুজোতে ভীষণ সমারোহ করে মানে ইয়ে করা হতো, বাড়িতে তো কালী পুজো হতো না, ভীষণ মানে একসাথে হই হই করে কাটানো হতো, দুই পিসি চলে আসতো, ছোট পিসি তো বিয়েও হয়ে গেছে, তো আমরাও আচ্ছা। ভীষণ মজা করে কাটাতাম। তখন তার আগে আবার দাদু মারা গেছে, ওই গসর বাড়িতে আবার দাদু মারা গেছে তার আগে, তো এই কজন ঠাকুমা, দুই পিসি, পিসি মশাই, তাদের বাচ্চা কাচ্চা, বাচ্চা কাচ্চা মানে তাদের চুয়া দিদি, বড় পিসির মেয়ে, আর পিপির মেয়ে, মেয়ে আর ছেলে, তিতলি আর অপ্র। তো এই কজন মিলে মানে বেশ, ওরা তিনজন আর আমি আর দিদি ভীষণ মজা করে কাটাতাম আমরা। তো সেই বছর কেউ আসেনি, কোনো একটা কারণে কিছু একটা আসেনি, দুজনেই ঘুরতে গেছে, বড় পিসিও কোথায় ঘুরতে গেছে, ছোট পিসিও কোথায় কোনো ইয়ে টিয়ে ছিল, ওদের কেউ একটা নিকট আত্মীয় মারা গেছিল, তো সেই জন্য পিপি আসেনি। এবং পিপিদের আরেকটা কথা, পিপিদের বাড়িতে তো লোক, হ্যাঁ, কালী পুজোর দিন লক্ষ্মী পুজো চালু হলো সেইবার থেকে কোথায়, অনেকে হয় না কালী পুজোর দিন লক্ষ্মী পুজো করে, হ্যাঁ। সেইবার চালু হয়েছিল, তো সেই জন্য পিপি ওয়াজ অ্যাবসেন্ট, তো সেই জন্য পিপি আসেনি। তো সেই দিন আমাদের তখন বাবা সবে বাড়িটা মানে কমপ্লিট করেছে, বাইরের স্ট্রাকচারটা 4 তলা পর্যন্ত ঢালাই হয়েছে, ঢালাই হয়েছে মানে ইয়েও হয়েছে, তোমার প্লাস্টারও হয়ে গেছে। এবার অত বড় বাড়ি পুরো আমরা মোমবাতি দিয়ে সাজাবো। তো আচ্ছা। মোটামুটি 7টা থেকে মোমবাতি গুলো লাগাচ্ছি, যাতে 9টার সময় জ্বালাবো, একসাথে সব জ্বলবে, দারুণ লাগে দেখতে। তো আমি, দিদি, মা তিনজনে মিলে করছি, আর ঠাকুমা আর বাবা ঘরে শুয়ে গল্প করছে। এবার তখন সিঁড়িতে লাইট হয়নি, হ্যাঁ, সিঁড়িতে তখন লাইট হয়নি, লাইটের কানেকশন সিঁড়িতে আসেনি। তো বুঝতেই পারছি, মানে একতলা দোতলা নিয়ে আমরা থাকতাম, 3 তলা 4 তলা উঠেছে, তো তখন ওকে কানেকশন নিতে একটু সময় লাগে, হ্যাঁ, 1-2 মাস সময় লাগে। তো অন্ধকারের মধ্যে এইসব আমরা, আমি, দিদি, মা তিনজনে তিন জায়গায় জ্বালাচ্ছি, মা 3 তলায়, আমি সিঁড়িগুলোতে, আর দিদি হলো 4 তলায়। হুম। তো সিঁড়িগুলোর আবার 4খানা করে জানলা, তখন মনে হবে আমি ফাঁকিবাজির কাজ করছি, তা নয়, সিঁড়িগুলোর 4টে করে জানলা, মানে প্রত্যেকটাতে 3-4টে করে মোমবাতি। তো মোটামুটি অনেক কাজ বলতে পারো। ঘরগুলোর আবার মানে সব জানলাতে বারান্দাতে অল্প অল্প করে বাতি দিয়ে সুন্দর লাগবে বাড়িটাকে দেখতে, 4 তলা বাড়ি পুরো মোমবাতি দিয়ে সাজানো। তো করতে করতে আমি আর দিদি ঠিক আছি, হঠাৎ করে শুনছি দাম করে আওয়াজ হলো, তারপর দেখি মা 3 তলা, সেই আওয়াজ শুনে আমরা 3 তলার দিকে দেখছি, তাকিয়ে আছি, হঠাৎ দেখি মা মুখে আঁচলটা হাফ চাপা দিয়ে কাঁদতে কাঁদতে ছুটে বেরিয়ে আসছে, হাতে মোমবাতিটা রয়েছে। আচ্ছা। তো আমরা ছুটে ছুটে মার সাথে নেমেছি, খুবই আমরা দুঃখ পেয়েছি, কি হলো, মা বাথরুমে এসে আগে মুখে জল দিচ্ছে, বাথরুমে শ্বেত পাথর লাগিয়েছিল বাবা, সাদা শ্বেত পাথর, যদিও বাথরুমে তখন সাদা শ্বেত পাথর কেউ লাগায় না, কারণ যাই হোক, সাদা শ্বেত পাথরটা নরম হয়, খুব তাড়াতাড়ি ক্ষয়ে যায়। তো সে তখন তো শ্বেত পাথর তো ঘরে ঘরে ছিল না, তো বাবা সে সাদা শ্বেত পাথর লাগিয়েছিল, এইটা বোধহয় জানতো না যে সবুজটা হার্ড হবে আরো, যাই হোক। তো ওই সাদা শ্বেত পাথরের মেঝেতে না মা মুখ ধুচ্ছে, পুরো রক্ত ভর্তি, আর আমার মুখটার দিকে তাকানো যাচ্ছে না, কপালের এখানে ফোলা, তখনই মানে আস্তে আস্তে ফুলছে, মানে লাল হয়েছে কপালের এখানে, চোখের কোলে, ঠোঁটের এখানে পুরো ফালা হয়ে ঠোঁটটা কেটে গেছে, ঠিক আছে। আর বাবা আমার বারবার ধুয়ে দিতে চেষ্টা করছে, যতখানি পারে ধোয়। তো তারপর আস্তে আস্তে আমার ঘরে এলো, ডেটল মেটল লাগানো হলো,
তো আমি গিয়ে ব্রেড নিয়ে এলাম, তো ব্রেড আর দিদি দুধের মধ্যে ব্রেড ডুবিয়ে একটা নরম করে খাবার করে দিল যাতে আমার খেতে পাই কোনো রকমে। অ্যান্টিবায়োটিক আনা হলো ডাক্তারকে ফোন করে। মানে তারপর মাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কি হয়েছিল সেদিন। মা বলেছিল আমি ভীষণ ভয় পেয়েছি, পিছনে কেউ এসে দাঁড়িয়েছে দেখেছি, ভেবেছি তোদের মধ্যে দুজনের মধ্যে কেউ। তোদের আমাদের নাম হলো পিকলু আর টিঙ্কু, আমার নাম পিকলু, দিদির নাম টিঙ্কু, বাড়ির নাম। আচ্ছা। বলছে পিকলু টিঙ্কুর বোধহয় কেউ, আমি পেছনে তাকিয়ে দেখি কেউ নেই। তখন ওখানে গাড়ি, আমাদের অ্যাম্বাসাডার গাড়ির সন্তোষ বলে যে ড্রাইভার, ওনাকে কিছু লোহা রেখেছিল। আসতে গিয়ে মার পাটা এমন ভাবে লোহাতে আটকে গেল, মুখটা একদম, নাকটা এরকম ফুলে গেছিল, মুখটা একদম দাঁড়াম করে মেঝেতে লেগেছিল। তো খুব কষ্ট হয়েছিল আমার আর দিদির, যে কোনো আত্মা যদি আসেই মানে এরকম ক্ষতি কেন করলো কালী পুজোর দিন। আর কালী পুজোর দিন জানো তো একটা বাঙালিরা বিশ্বাস করে যে সেদিন ভূত চতুর্দশী। কালী অর্থাৎ পুজোর আগে হয়, আগের দিনটা ভূত কালী পুজোর চতুর্দশী মানায়। আগের দিন। ও সরি, আমি যে দিওয়ালি, হ্যাঁ দিওয়ালিটা কিন্তু সেদিনই হয়। আমি তোমায় কালী পুজোর দিনের কথা বলছি না, কালী পুজোর আগের দিনের কথাটা বলছি। ঠিক আছে, আমি এটা আচ্ছা। ভুল করে বলেছি, এটা কালী পুজোর আগের দিন। তো ভূত চতুর্দশীতে বাঙালিরা আমরা বিশ্বাস করি সেদিন 14 পিদিমা আমরা জ্বালি, মানে মিনিমাম 14টা আগুন জ্বালতে হবে তোমার ঘরে, হুম। যাতে ভূতেরা না আসে। কারণ সেদিন 14 শাক আমরা খাই ভূতের থেকে প্রোটেক্টেড থাকার জন্য, যদিও অন্য কারণে খাই, 14 শাকের খুব গুণ আছে। এটাও বলে যে 14 শাক সেদিন খেতে হয়, এবং 14 পিদিম জেলে তোমার 14 পুরুষ ফিটে দেখতে আসবে তোমার, ঠিকঠাক আছো কিনা তুমি। তো সেই 14 পুরুষকে দেখাতে হয় যে তোমার ভিটেতে আগুন জ্বলছে, মানে আলো জ্বলছে, পিদিম জ্বলছে তুলসী তলায়, এরকম একটা দেখাতে হয়। তুলসী তলা নট নেসেসারি, এরকম একটা দেখাতে হয়। মানে এই বিলিফ থেকে লোকে আগুন জ্বালায়। এবার অন্য তোমার যেরকম 14 গোষ্ঠী আসছে দেখতে, অন্যদের 14 পুরুষ আসছে দেখতে তোমার, তো অন্যদেরও 14 পুরুষ আসছে। এবার আত্মারা তো মানে এর তার ক্ষতি করতে পারে, হয়তো অন্য কোনো ফ্যামিলি থেকে প্রোটেকশন পাওয়ার জন্যই হয়তো আমরা এই 14 শাকটা খাই। ঠিক আছে, তো সেই এইটা হলো গল্প 14 ভূতের এই কনসেপ্টটা। সেদিনই হুম। আর ওরকম বিকট একটা ব্যাপার হয়, এবং আর যখন পরে না ভয়ানক মুখটা ফুলে গেছিল, না কোনো রকমের কথা বলতে পারছিল, ওরকম এত ভয়ে এই ঘটনাটা, মানে আমরা তারপর ভয় পেতাম তিনতলার ধারে কাছে দিনের বেলাতেও। আমি তো খুব ভীতু ছিলাম, ভয় কিছু না হলেও তারপর ভয় পেতাম। সেদিন মানে বিচ্ছিরি একটা ঘটনা ঘটে। আর আমার মা খুব সাহসী, খুব সাহসী, আমাদের মতো ভীতু নয়। মানে বিশাল কিছু হলে তখনই মা রিয়াক্ট করে। তো এইটাই হলো মানে খুব মর্মান্তিক বলবো না কি বলবো, পড়ে যাওয়াটা মর্মান্তিক, কিন্তু ভূতের ঘটনাটা খুবই মানে সাংঘাতিক। তাই বলবো। মানে পড়ে যাওয়া, মা দেখলো কেউ পেছনে এসে দাঁড়িয়েছে, তাকালো, এবং লোকে বলে না আগুন থাকলে ভূত হুম। কিছু করতে পারে না, এগুলো সব গল্প। আচ্ছা অনির্বাণদা, আপনার মুখ থেকে তো আরো ঘটনা শুনবো, কিন্তু তার আগে ওই ঘটনাটার ব্যাপারে একবার বলুন না। মানে আমি আর আপনি 2-3 বছর আগে তারাপীঠ গেছিলাম, তারাপীঠে একটা পুজো দিয়ে আসার সময় আপনি বাড়ি চলে যান, আমিও বাড়ি চলে যাই। তো আপনি তো বাড়িতে যেহেতু একা থাকেন, তো রাতের বেলা নাকি টোকা পড়ছিল বাড়িতে, হ্যাঁ, ওটার ব্যাপারে যদি একটু, মানে পুজো দিয়ে আসার পরই তো কেসটা বোধহয় শুরু হয়েছিল। তোমার মনে আছে? আচ্ছা, মনে না থাকারই কথা তো নয়, এটা মনে থাকারই কথা। এটা হলো আমরা একটা শুক্রবার পুজো দিতে যাই। শুক্রবার শুক্রবার আহ, ছিল দিনটা নাকি, না কি বার ছিল বোধহয় ওটা? আমি তো অফিস থেকে বেরিয়ে আপনাকে ফোন করেছিলাম তো। শুক্রবারই হবে, পরের দিন তোমার ছুটি ছিল। কালী পুজোর আগের দিন না কালী পুজোর দিন, কালী পুজোর আগের দিন বোধহয় যাও। হুম, কালী পুজোর আগের দিনই হবে, এটা 2021 সালের ঘটনা বোধহয়। হ্যাঁ, তখন এত রাশ রয়েছে ওই রুটটাতে, আমরা ট্রেনে বসবারও জায়গা পাইনি, মনে আছে? হুম। আমরা পুরো মেঝেতে বসে নিউজ পেপার পেতে বসে গেছি, এত ভিড়। কিন্তু এই ভিড়ের মধ্যে আমাদের যে হোটেলটা ছিল সেটা খুব নিরিবিলি জায়গায় ছিল, খুব সুন্দর হোটেল ছিল, তুমি বুক করেছিলে। যাই হোক, তারপর আমরা পুজো দিয়ে ফিরে এলাম নির্ঝঞ্ঝাট। হুম। শনিবার সকালে ফিরে এলাম। হুম। আর শ্মশানটা দেখতে গেছিলাম আমরা পুজো দিয়ে, শ্মশানের উপরে চিতার উপরে আমরা গেছিলাম।
আমি শ্রোতা বন্ধুদের এটা বলতে চাই যে আপনারা যদি কখনো তারাপীঠ ভিজিট করেন তাহলে ওখানে একটা পুরনো চিতা আছে যেটাকে মানে এখনো সবাই জানে। বলা হয় ওখানে 200 বছর ধরে ওখানে নাকি চিতা জ্বালানো হয় হুম, হুম। এটা। তো আমরা সেবার গেছিলাম। পাঁচখানা আছে না, 5টা চিতা আছে তো। কিন্তু উপরে ওই পাঁচটা ঢিবিটা আছে না, ওই সেগুলো তো ঢিবি টাইপের। 5খানা আছে হ্যাঁ, না? 5খানা ছিল না 1খানা ছিল, আমার খেয়াল না না, নেই ঠিক 5টা অতটা। ছিল, 5টা ছিল। আচ্ছা, খেয়াল নেই, এটা দেখতে হবে বুঝলে। যাই হোক, তো আসার পরে আপনি তো বাড়ি চলে গেছিলেন, তারপরে তো কেসটা কি হয়েছিল? যে যার বাড়ি চলে এলাম। হুম। তো তার দিন শুক্রবার, তারপরে সপ্তাহের শুক্রবার আমরা বোধহয় তো শুক্রবার ছিল কি মঙ্গলবার ছিল? ওটা তো কোন বার ছিল? আপনি ফোন করেছিলেন রাতের দিকে। আমার ঠিক মনে নেই সেটা কোন বার ছিল, অতদিন আগের তো। মানে হুম, যেদিন মানে শুক্রবার যদি হয়, সেই শুক্রবারেই আবার পরপর 3টে শুক্রবার খুব বাজে ঘটনা ঘটে। যদি মঙ্গলবার হয় তো 3টে মঙ্গলবারই পরপর বাজে ঘটনা ঘটে আমার সাথে। কেসটা আপনাকে কি হয়েছিল? বলছি। আমরা বোধহয় যেদিন গেলাম তারাপীঠে, সেদিন আমরা ঘুরতে ঘুরতে, মন্দির তো আর যাইনি, পরের দিন সকালে স্নান করে যাবো। সেদিন ঘুরতে ঘুরতে আমরা শ্মশানটাতে গেছিলাম রাত হুম 11টা 10-এ। মনে আছে তো আমার? বেশ গায়ে কাঁটা দিচ্ছিল আমাদের। হুম ওদিকে তো হুম মানে ওই তো রিউরাল জায়গা, তো ওখানে তো খুব একটা লোকজন থাকে না। হুম ঠিকঠাক হয়তো সেই ভূতের মতো দেখতে লোকজন ঘুরে যাবে, ভয় লাগে বাবা দেখে। বলতে নেই যদিও কাউকে দেখে ভয় লাগে, কিন্তু সত্যি ভয় লাগে। তো উম, ওখান ওই থেকে তো সময়টা আমরা রাত্রির 11টা ছিল না, যেহেতু আমরা মানে রাতের শ্মশান থেকে বলে বোধহয় কাইন্ড অফ 12টার দিকে ঢুকেছিলাম না? ওখানে পৌঁছলামই তো বাজে বেজে গেছিল 11টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো। তারপর জিনিসপত্র রেখে হুম। বেরিয়েছিলাম। ঠিক বলেছো। না, আরো রাত্রে তো 12টার সময় তো আমরা দেখে চলে এলাম। তো ঠিক মানে যদি শুক্রবার হয়ে থাকে, আমি শুক্রবার ধরেই বলছি, ঠিক পরের শুক্রবার ঠিক 12টার সময় আমি তখন আমার বাইরের ঘরে বসে আছি, আমার ফ্ল্যাটে। আমি একা থাকি, বাইরের ঘরে বসে আছি। আমার বিড়াল তার নিজের মতো গা হাত পা চাটছে না ঘুমাচ্ছে, জানি না। তো ও আমার শোয়ার ঘরে রয়েছে, আর আমি বাইরের ঘরে একটা দোলনা আছে আমার। এই দোলনাতে বসে আমি খাওয়ার পরে একটা সিগারেট খাই। তো ওই আচ্ছা। খাওয়া দাওয়ার পরে সব কাজের শেষে একটা সিগারেট ধরিয়েছি। আর ঠিক মনে হলো সিঁড়ি দিয়ে কেউ যেন উঠলো। উঠছে মানে তার পায়ের শব্দ শুধু না, তার জামা কাপড়ে একটা খসখসানি শব্দ হয় মহিলাদের, এবং একটা হুম। হাতের চুড়িরও ঠন ঠন শব্দ হয়। যে একটা সাজগোজ করা সধবা মহিলা আসছে যদি। ঠিক পায়ের শব্দ পেলাম, চটি পরে আছে কোনো, শাড়ির খসখসানি শব্দ, হাতের কোনো গয়নার শব্দ। এরকম ভাবে কেউ দরজাটা ঠিক 3বার ঠেকলো আমার। সাথে সাথে আমি দরজা খুলেছি, মানে দেখি কেউ 3বার নেই। নকিং করলো তো? হ্যাঁ, 3বার ঠেকলো। সাথে সাথে আচ্ছা। আমি দরজা খুলেছি, দেখি কেউ নেই। একটু ভয় পেয়ে গেছি। আমাকে ফোন করে বললাম যে দেখো এই হয়েছে। তখন হুম। আমরা ব্যাপারটা তখন ক্যালকুলেট করিনি যে শুক্রবার শুক্রবার করে হচ্ছে, তখন তো একবারই হলো। তো পরের শুক্রবার সেই সেম, তখন আর কোনো শাড়ির আওয়াজ শুনিনি। তখন এমনি ওই ঠিক 12টা নাগাদ দরজাটা ঠেকলো, এবং আমি মেবি জানি না আমার কি। টাইমিংটাও বোধহয় মনে আছে, এটা কাইন্ড অফ 12টা 10 নাগাদ আপনি বলেছিলেন যে 12টা, হ্যাঁ পার্টিকুলারলি 12টা 10 নাগাদ ওই জিনিসটা হতো, হ্যাঁ এবং হ্যাঁ হ্যাঁ 12টা 10-এ নকিংটা হতো, এবং তার ঠিক আধা ঘন্টা পরে আমার কাছে একটা কল করতেন আপনি। হ্যাঁ হ্যাঁ, আধা আধা ঘন্টা ঘন্টা থেকে পরে তার পরে, মোটামুটি তার পরে পরেই করতাম। আই হলে কোনোদিনও দেখতে পেরেছিলেন ওটার মানে অন্ধকার তো কি করে দেখবো, সিঁড়ি তো অন্ধকার পুরো। সিঁড়ি ও তো আলো নেভানো হয়ে গেছে, যে যার ফ্ল্যাটে শুয়ে পড়েছে। ফ্ল্যাটের দরজা এসে করছে না। আমার মাথায় ওটা নেই, তলার দরজাটাও দেওয়া হয়ে গেছে, যে যারা ফ্ল্যাটে আছে তারা ওই 12টার সময় দেখা করতে আসবে না। দু যাই হোক, তিনবার শ্রোতা বন্ধুদের জানাতে চাইবো যে এখানে একটা এরকম একটা কেস হয়েছিল, মানে আমরা দুজনেই আর কি তারাপীঠ গেছিলাম সেবার প্রথমবার পুজো দিতে। অনেকদিন থেকে আমাদের একটা ইচ্ছা ছিল যে কালী পুজোতে তারাপীঠের শ্মশান আমরা দেখবো রাতের বেলা। যাই হোক, আমি ওনাকে একজনের কাছে নিয়ে যাই, চেনা জানা আমার একজন মানে
ছিল but তো ওটা উনি বলেন যে আমরা ওই তারাপীঠ থেকে আসার টাইমে উনি মানে অনির্বাণদা যিনি আছেন তিনি নাকি একটা মানে মরার কাপড় বোধহয় পড়েছিল, ওটাতে হয়তো পাড়িয়ে দিয়ে এসেছিলেন কোনোভাবে, হয়তো অন্ধকারে উনি দেখতে আমি এবার পারেননি। বলছি, আরেকটু বলছি। আচ্ছা। থার্ড থার্ড শনিবার সেম জিনিস রিপিটেড হয়, এবং আমি জানি না তখন কি হয়েছে, আমি পুরো প্যারালাইজ হয়ে দরজা খুলে দিতাম তিনবারই। তো হ্যাঁ, তুমি যেটা বলছিলে মরার একটা চাদর ছিল, সেটা আমার পায়ে জড়িয়ে গেছিল, আমি বুঝতে পারিনি। ঠিক আছে, যখন ছাড়িয়ে ফেলি তখন আমি তো ভীষণ হাসাহাসি করি সেটা নিয়ে, কিন্তু দুজনে একটু হাসি পাইনি আমি তখন মোটেও হাসিনি, ব্যাপারটা হচ্ছে অন্ধকারের মধ্যে আপনি দেখতে পাননি, আমি আগিয়ে চলে গেছিলাম, একটু আগিয়ে গেছিলাম, তারপরে বললেন যে আপনি বললেন যে আমার হ্যাঁ, একটা চাদর জড়িয়ে গেছে, আমি এসে খেয়াল করেছিলাম যে ওটা এমনি হয়তো চাদরটা পড়ে রয়েছে, তাই আমি হেসেছিলাম হ্যাঁ, একটু হালকা করে। হ্যাঁ। তো আমার মনে হচ্ছে আমরা তখন হাসি খুব একটা পাইনি, আমরা খুব ভয় পেয়েছিল। তোমারও মুখ দেখে মনে হলো তুমি খুব হাসার জন্য হাসছো, তোমার খুব যে হাসি পেয়েছে সেটা মনে হলো না, হাসার জন্য হাসছো। আর আমাদের শ্রোতা বন্ধুকে একটা বন্ধুদের জন্য একটা কথা বলতে চাই। তো ওনাকে আমি একজন তন্ত্র সাধক বা বলতে পারেন তান্ত্রিকের কাছে আমি নিয়ে যাই, তারপর যে এই কেসটা যে জবে থেকে হয় ওনাকে মানে ঝাড়ফুঁক করানোর জন্য। তো উনি যেটা বলেন যে ওনার মানে এরকম নাকি তারাপীঠের বা শ্মশানে যদি মানে রাতে কখনো ভিজিট করো বা কোনো দিন যদি তুমি যাও, এরকম মাঝ রাস্তায় বা ডাকছাড় ইয়েতে হয়। অনেক কিছু আকসার দেখতে পাবে। এবং আমি এরপরে অনির্বাণদাকে নিয়ে একবার কালীঘাট শ্মশানেও গেছিলাম কোনো একটা মানে ভিজিট করার জন্য, এবং ওখান থেকে ফেরারটা কেওড়াতলা শ্মশান যেটাকে বলে, ওই শ্মশান থেকে জাস্ট ফেরার টাইমে দেখি যে রাস্তাটা আছে সেই মাঝ রাস্তার উপর একটা ফুটবল পড়ে রয়েছে, বাচ্চাদের বল একদম। কিন্তু আমি যখন যাচ্ছিলাম তখন ওই জায়গাটাতে কোনো বাচ্চা ছিল না, এবং আমি দেখিও নি তখন, বাজেছিল রাত্রির কটা বাজে তখন, বোধহয় 12:30 বাজে, এবং বাইরে কোনো বাচ্চাকে খেলতেও দেখিনি সেই সময়। আর ওইসব রাস্তায় বাচ্চারা ফেলে রাখবে না ফুটবল। আর আরেকটা বলে দিই সকলকে, শ্রোতা বন্ধুদের, যে লোকেরা হয়তো ভাবে রাত্রে এরা শ্মশানে শ্মশানে কি করে, তখন কেউ একটা মারা গেছিলেন আমাদের চেনা জানা, সেই জন্য গেছিলাম। কোনো কমন ফ্রেন্ড মারা গেছিল। কমন ফ্রেন্ড মারা গেছিল, তাছাড়া বলতে তো আর লজ্জা নেই, আমাদের নিজেদেরও তখন একটা মানে নিজেদের এক্সপিরিয়েন্স করার একটা ইচ্ছা ছিল যে যদি সত্যি এরকম কিছু থাকে নাকি দেখার জন্য, একটু বেশি নেই পাকামি করা যেটা বলে। হ্যাঁ, হ্যাঁ। তো তো যাই হোক। তার ফল ভালো হয়নি। তো এই শুক্রবার পর ওই দরজা ছাড়ার পর আমাকে যেখানে নিয়ে যায়, তো ওই ভদ্রলোক আমাকে বলেন যে তোমার হাওয়া লেগেছে, তুমি ইয়ে করো, তোমাকে এই সাদা সর্ষে দিচ্ছি, হলুদ রঙের সর্ষে, হ্যাঁ হলুদ সর্ষে দিচ্ছি, আর একটা মন্ত্র বলছি, তুমি একটা লাল চেলি কিনবে, লাল কাপড় কিনবে, সেটা তুমি কপালে বাঁধবে। আচ্ছা, কপালে একটা টিপ দেবে, লাল সিঁদুর দিয়ে। ক্রিয়াটা বলা কি ঠিক হবে? তো উনি আমাকে, তারপর অর্পণ আমার কাছে যার কাছে নিয়ে যায় এই প্রতিকার করার জন্য, এগুলো থামানোর জন্য, সে আমাকে বলে হ্যাঁ কিছু তো একটা আছে, তোমাকে যখন বারবার ডিস্টার্ব করছে। আমাকে একটা মন্ত্র দেয়, বলে শুক্রবার তুমি দরজা তো খুলবেই না, মন্ত্রটা বলবে, আর পারলে নিজের বাড়ি থাকবে না শুক্রবারটা, পিসির বাড়ি চলে যাবে। তো আমি নয়, এরপর থেকে না আমি মানে 2 মাসের মধ্যে নয় বড় পিসির বাড়ি নয় পিসির বাড়ি চলে যেতাম। আমি পালিয়ে বেঁচেছি, ভূতের থেকে পালিয়ে বেঁচেছি। এবং সেটা মানে 3 সপ্তাহ পর পর একই টাইমে, ঠিক আমাদের ওই চাদর জড়ানোর সময় আমার ভীষণ ভয় করে এখনো ভাবলে। তারপর আমাকে যার কাছে নিয়ে গেছিল, তখন তো আমার ভীষণই নার্ভাস অবস্থা, সেরকম ভাবে প্রতি সপ্তাহে একদিন করে আমি এখন দরজাটা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি না কিছু। তো ওই ভদ্রলোক আমাকে একটু গঙ্গাজল ছড়িয়ে দিলেন, আর কয়েকটা সাদা সর্ষে দিয়ে বললেন এগুলো ছড়িয়ে রাখতে ফ্ল্যাটের বাইরে। আমি সেই নিয়ে চলে এলাম। তো আমি কিছুটা সাদা সর্ষে ছড়িয়ে দিলাম ফ্ল্যাটের বাইরে, তারপর তো ওই পিসির বাড়ি বাড়লাম সেই দিনটা, মানে এই 2 মাস, তারপর ওই সপ্তাহের ওই দিনটা করে ওই পিসির বাড়ি, ওই অমুক বারটা করে শুক্রবার করে পিসির বাড়িতেই কাটাতাম। তারপরে যখন ফিরলাম আবার করে আরেক বস্তা সাদা সর্ষে ছড়ালাম, তো ফ্ল্যাটের বাইরে, কারণ ফ্ল্যাটের বাইরে তো আমাদের মোছা হয় প্রতি উইকে, তো সেই জন্য সর্ষেগুলো চলে গেছে। তো আবার করে আমি সাদা সর্ষে ছড়ালাম, তারপর একটু শান্তি পেয়েছিলাম, তারপর আর ওরকম দরজা ঠেলেনি কেউ। হুম। তোমাকে আরেকটা ভয়ানক ঘটনা বলছি, সেটা হলো
মানে ভাবতে আমার নিজেরই ভয় করছে। তোমার লকডাউনের সময় তখন চারদিকে লোকজন মারা যাচ্ছে, আচ্ছা। লোকজন মারা যাচ্ছে, কিন্তু আমি তখন মানে অদ্ভুত লাগছে যে এতখানি ছুটি, বাড়িতে বসে আছি, সারাদিন রান্না করছি, খাচ্ছি, যাচ্ছি, আমার বেড়ালেও খুব খুশি, ও অনেকটা টাইম দিতে পারছি। তো তখন সেই আবার সেই খাওয়া দাওয়ার পরে 12টা নাগাদ আমি ইয়ে করছি, 12টা না 11টা নাগাদ, তখন তো সারাদিনই পিন ড্রপ সাইলেন্স হয়ে থাকতো, কোনো আওয়াজ পাওয়া যেত না কারো। তো 11টা নাগাদ আমি সিগারেট খাচ্ছি বাইরে দোলনাতে বসে। তখন না হঠাৎ করে পুরো ফ্ল্যাটটা তখন আমি অন্ধকার করে দিই, কারণ রাত্রিবেলা আমার একটু শান্তিতে ভালো লাগে। আমার বসার ঘরটা অন্ধকার, রান্নাঘর অন্ধকার, শোয়ার ঘর অন্ধকার। তো অন্ধকারের মধ্যে আমি সিগারেট খাচ্ছি, এবার রাস্তা থেকে মোটামুটি আলো আসে। অন্ধকার করলে খুব অন্ধকার হয় না কোনোদিন আমার ফ্ল্যাট। তো আমি সিগারেট খাচ্ছি, হঠাৎ করে আমার মনে হলো আমার রান্নাঘরের তাকে কেউ একটা বসে আছে। কেউ যে দাঁড়িয়ে আছে, শুয়ে আছে তা না, বসে আছে, নেসেসারিলি বসেই আছে কিন্তু। এবং আমার এত ভয় করলো, আমি তাকাতে পারলাম না সেদিকে। সাথে সাথে মাথা নিচু অবস্থায় আমি গিয়ে লাইট জ্বাললাম। তো তখন ভয়টা একটু কাটলো। তারপর আমার বেড়ালকে একটু আদর করলাম, তখন ভয়টা একটু কাটলো। তারপর সেদিন রাত্রে লাইট জ্বালিয়ে শুয়েছিলাম। তারপরে যখনই ভয় করে না, রাত্রে একটা ছোট্ট লাইট জ্বালিয়ে শুই, একদম অন্ধকার করে শুই না আমি। তাহলে অনির্বাণ দা, আপনাকে একটা কথা বলি, আমি যে রেকর্ডিং গুলো এই সব মানে করি, সেগুলো মোটামুটি বেশিরভাগই রাতের বেলাই হয়। এবং কারেন্টলি আমি অ্যাট প্রেজেন্ট একাই একটা রেন্টে রয়েছি একটা বাড়িতে, এবং এই বাড়িটার ঠিক পিছনে একটা খোলা মাঠ রয়েছে। এবং আজকে যখন আমি এই রেকর্ডিংটা শুরু করেছিলাম, কিছু সময়ের জন্য আমাকে তো ভয়েসটা মিউট করে রাখতে হয়, ব্যাকগ্রাউন্ড ভয়েস যাতে কম আসে বা ব্যাকগ্রাউন্ড ইন্টারাপশনটা কম আসে। তো সেই সময়ে কিছু কুকুর ওই মানে ওই যে মাঠটা রয়েছে, খোলা মাঠটা রয়েছে, ওই দিক থেকে কাঁদছিল, মানে জাস্ট কুকুরের কান্নার আওয়াজ ভেসে আসছিল। ওরা বুঝতে পারে, কুকুররা খুব সেন্স করতে পারে এগুলোকে, ওই জন্য ওরা কাঁদে রাত্রেবেলা, ওরা দেখতে পায় নাকি। বেড়ালরা কুকুররা দেখতে পায়, কিন্তু সেদিন আমার বেড়াল কিছু রিয়াক্ট করেনি। যেদিন আমার ফ্ল্যাটে কে একটা বসেছিল মনে হলো রান্নাঘরে, সেদিন আমার বিড়াল খুব একটা রিয়াক্ট করেনি, ও করতো না রিয়াক্ট। হয়তো ছোটবেলা থেকে দেখে ওদের অভ্যস্ত, সেই জন্যই করতো না, কে জানে। যাই হোক, ঠিক আছে দাদা, আজকের মতো তো আমরা আপনার কাছ থেকে এতগুলো ঘটনা পেলাম, তো আজকের মতো এখানেই শেষ করছি। অবশ্যই পরে আমাকে যে ঘটনার বাকিটা, আরো কিছু ঘটনা আছে তোমাকে বলবো, সেগুলো সবই তোমাকে ভয় পাইয়ে দেবে। নিশ্চয়ই। ঠিক আছে, তাহলে শেষ করছি। হ্যাঁ, সকল ভালো থাকো শ্রোতা বন্ধুরা। আর কিছু বলার আছে আপনার? হ্যাঁ, অবশ্যই কেউ যেন মিস না করে, পরেরটা আরো ইন্টারেস্টিং আছে, পরের এপিসোডটা। এটাই ছিল আজকের পডকাস্ট। এই রকমই আরও পডকাস্ট শুনতে এই ভিডিওটির শেষে স্ক্রিনের উপরে আসা বাঁ দিকের বা ডান দিকের ভিডিওটি ক্লিক করুন। আর আমাদের চ্যানেলে আসা আরও লেটেস্ট আপডেট পেতে স্ক্রিনের নিচে আসা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করুন। তো এখনকার মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো আরও কিছু ইন্টারেস্টিং ঘটনা নিয়ে। Till then, tune in and turn up the fear. This is Terror FM.